আসসালামু আলাইকুম, স্বাগতম আবার গল্পে। আপনাদের সাথে গল্পটি পাঠ করে শোনানোর জন্য রয়েছি আমি ফারজান আহমেদ। আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের শিবু আর রাক্ষসের কথা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করছি সত্যজিৎ রায়ের শিবু আর রাক্ষসের কথা। এই শিবু, এদিকে শোনো। শিবুর স্কুল যাবার পথে ফটিক দাদাকে প্রায়ই এইভাবে ডাকে। ফটিকদা মানে পাগলা ফটিক। জয়নারায়ণ বাবুদের বাড়ি ছাড়িয়ে চৌমাথার গাছটায়, যেখানে একটা পুরনো মরচে ধরা স্টিম রুলার আজ 10 বছর ধরে পড়ে আছে, তার ঠিক সামনেই ফটিকদার ছোট্ট টিনের চালওয়ালা বাড়ি। অষ্টপ্রহর দাওয়ায় বসে কি যে খুটুর খুটুর কাজ করে ফটিকদা, তা ওই জানে। শিবু শুধু জানে ফটিকদা খুব গরিব, আর লোকে বলে যে এককালে খুব বেশি পড়াশোনা করেই ফটিক পাগল হয়ে গেছে। শিবুর কিন্তু তার এক একটা কথা শুনে মনে হয় যে তার মতো বুদ্ধিমান লোক খুব কমই আছে। তবে এটা ঠিক যে ফটিকদার বেশিরভাগ কথাই আজগুবি আর পাগলাটে। হ্যাঁ রে, কাল চাঁদের পাশটা লক্ষ্য করেছিলি? বাদিকটায় কেমন একটা শিঙের মতো বেরিয়েছিল। কদিন থেকে কাকগুলো কেমন নাকি নাকি সুরে ডাকছে শুনেছিস? সব হোলসেল সর্দি লেগেছে। শিবুর হাসিও পায়, আবার মাঝে মাঝে বিরক্তিও লাগে। যেসব কথার কোনো জবাব নেই, যার সত্যি করে কোনো মানে হয় না, সেসব কথা শুনে তো খালি সময় নষ্ট। তাই একদিন ফটিক ডাকলেও শিবু যায় না। আজ সময় নেই ফটিকদা, আরেকদিন আসবো বলে সে স্টান চলে যায় স্কুলে। আজও সে ভেবেছিল যাবে না, কিন্তু ফটিকদা আজ যেন একটু বেশি চাপ দিল। তোকে যা বলতে চাই সেটা না শুনলে তোর ক্ষতি হবে। শিবু শুনেছে পাগলরা নাকি মাঝে মাঝে এমন সব সত্যি কথা বলে যা এমনই লোকদের পক্ষে সম্ভবই না। তাই যে ক্ষতির কথা ভেবে ভয়ে ভয়ে ফটিকদার দিকে এগিয়ে গেল। একটা হুকুর মধ্যে ডাবের জল ভরতে ভরতে ফটিক বলল, জনার্দনবাবুকে লক্ষ্য করেছিস? জনার্দনবাবু শিবুদের নতুন অঙ্কের মাস্টার, দিন 10 হলো এসেছেন। শিবু বলল, রোজই তো দেখছি, আজও তো প্রথমেই অঙ্কের ক্লাস। ফটিক জিভ দিয়ে ছিট করে একটা বিরক্ত হওয়ার শব্দ করে বলল, দেখার লক্ষ্য করা এক জিনিস নয়, বুঝেছিস? বলতো, তুই যে বেলটা পরেছিস তাতে কটা ফুটো, শার্টটায় কটা বুতাম, না দেখে বলতো। শিবু কোনোটারই ঠিক মতো জবাব দিতে পারল না। ফটিক বলল, ওই দেখো, তোর নিজের জিনিস নিজে পরে আছিস, অথচ লক্ষ্যই করিসনি। তেমনি জনার্দন বাবুকেও লক্ষ্য করিসনি তুই। কি লক্ষ্য করব? কোন জিনিসটা? হুকুতে কলকে লাগিয়ে ঘুরুক ঘুরুক করে দুটো টান দিয়ে ফটিক বলল, এই ধর দাঁত। দাঁত? দাঁত। কি করে লক্ষ্য করব? উনি যে হাসেন না। কথাটা ঠিক, রাগী না হলেও ওরকম গম্ভীর মাস্টার শিবুদের স্কুলে আর নেই। ফটিক বলল, ঠিক আছে, এরপর যেদিন হাসবেন সেদিন ওর দাঁতগুলো খালি লক্ষ্য করিস, তারপর আমায় এসে বলে যাস কি দেখলি। আশ্চর্য ব্যাপার, ঠিক সেই দিনই অঙ্কের ক্লাসে জনার্দনবাবুর একটা হাসির কারণ ঘটে গেল। জ্যামিতি পড়াতে পড়াতে শঙ্করকে চতুর্ভুজ মানে জিজ্ঞাসা করাতে শঙ্কর বলল, ঠাকুর স্যার, নারায়ণ স্যার। আর তাই শুনে জনার্দনবাবু খ্যাক খ্যাক করে হাসি হেসে উঠলেন, আর শিবুর চোখ তৎক্ষণাৎ চলে গেল তার দাঁতের দিকে। বিকেলে ফেরার পথে ফটিকদার বাড়ির সামনে পৌঁছে শিবু দেখল সে হামানদিস্তায় কি যেন ছেদছে। শিবুকে দেখে ফটিক বলল, এই ওষুধটা যদি উতরে যায় তো দেখিস বহুরূপের মতো রং চেঞ্জ করতে পারবো। শিবু বলল, ফটিকদা, দেখেছি। কি দেখেছিস? দাঁত।
ও, কিরকম দেখলি? এমনই সব ঠিক আছে, খালি পানের দাগ, আর দুটো দাঁত একটু বড়। কোন দুটো? পাশের, এইখানের। শিবু আঙুল দিয়ে দেখিয়ে দিল। ওখানে দাঁতকে কি বলে জানিস? কি? সদন্ত, কুকুরের দাঁত। ও, এত বড় কুকুরের দাঁত মানুষের পাটিতে দেখেছিস এর আগে? না বোধ হয়। কুকুরের দাঁত কাদের বড় হয় জানিস? কুকুরের? ইডিয়ট, শুধু কুকুরের কেন, সব মাংসাশী জন্তু জানোয়ারেরই সদন্ত বড় হয়। ওই দাঁত দিয়েই তো কাঁচা মাংস ছিঁড়ে হাড়গোড় চিবিয়ে খায় ওরা, বিশেষ করে হিংস্র জানোয়ারেরা। ও, আর কার বড় হয় সদন্ত? শিবু আকাশ পাতাল ভাবতে লাগলো। আর কার বড় হবে আবার? মানুষ আর জন্তু জানোয়ার, এছাড়া দাঁতওয়ালা জিনিস আর আছেই বাকি। ফটিকদা তার হামানদিস্তায় একটা আখরোট আর এক চিমটে কালো জিরে ফেলে দিয়ে বলল, জানিস না তো, রাক্ষস। রাক্ষস? রাক্ষসের সঙ্গে জনার্দন বাবুর কি? আর আজকের দিনে রাক্ষসের কথা কেন? সে তো ছিল রূপকথার বইয়ের পাতার মধ্যে। রাক্ষস খোক্ষসের গল্প তো শিবু কত শুনেছে, পড়েছে। তাদের মোলার মতো দাঁত, কুলোর মতো। শিবু চমকে উঠল। কুলোর মতো পিঠ। জনার্দন বাবুর পিঠটা তো ঠিক সিধে নয়, কেমন যেন কুচু কুচু কুলো কুলো ভাব। শিবু কাকে যেন বলতে শুনেছে যে জনার্দন বাবুর বাতের রোগ, তাই পিঠ টেনে চলতে পারেন না। মূলোর মতো দাঁত, কুলোর মতো পিঠ, আর আর যেন কি হয় রাক্ষসের, আর ভাটার মতো চোখ। জনার্দন বাবুর চোখ কি শিবু লক্ষ্য করেছে? না, করেনি। করা সম্ভব নয়, কারণ জনার্দন বাবু চশমা পরেন, আর সেই চশমার কাজ ঘোলাটে। চোখের রং লাল কি বেগুনি কি সবুজ তা বোঝবার কোনো উপায় নেই। শিবু অঙ্কেতে খুব ভালো, লসাগু গসাগু সিঁড়ি ভাঙা বুদ্ধির অঙ্ক কোনোটাতেই সে ঠেকে না। অন্তত কিছুদিন আগে অবধি সে ঠেকত না। পেরিচরণবাবু যখন অঙ্কের মাস্টার ছিলেন তখন তো রোজ সে 10-এ 10 পেয়েছে, কিন্তু এই দুদিন থেকে শিবুর একটু গণ্ডগোল হচ্ছে। কাল সে মনের জোরে অনেকটা সামলে নিয়েছিল নিজেকে। সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে বলতে আরম্ভ করেছিল, রাক্ষস হতে পারে না, মানুষ রাক্ষস হয় না। আগে হলেও এখন হয় না। জনার্দন বাবু রাক্ষস নয়, জনার্দন বাবু মানুষ। ক্লাসে বসে বসেও সে মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিল। এমন সময় একটা ব্যাপার হয়ে গেল। জনার্দন বাবু ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখেই কেমন যেন অন্যমনস্ক হয়ে তার চশমাটা খুলে সেটা চাদরের খুঁট দিয়ে মুছতে লাগলেন। আর ঠিক সেই সময়ে তার সঙ্গে শিবুর চোখাচোখি হয়ে গেল। শিবু যা দেখলে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জনার্দন বাবুর চোখের সাদাটা সাদা নয়, সেটা লাল, টকটকে লাল, পল্টুর পেন্সিলের মতো লাল। এটা দেখার পরে শিবুর পরপর 3টি অঙ্ক ভুল হয়ে গেল। এমনিতেই শিবু ছুটির পরে সোজা বাড়ি ফেরে না। সে প্রথমে যায় মিত্তিরদের বাগানে। ছাতিম গাছটার গুড়ির আশপাশটায় যে লজ্জাবতী লতাগুলো আছে সেগুলোর প্রত্যেকটাকে সে আঙ্গুল দিয়ে টোকা মেরে ঘুম পাড়ায়। তারপর সে যায় সরল দিঘির পাড়ে। দিঘির জলে রোজ সে খোলামুকুচি দিয়ে ব্যাঙবাজি করে। 7 বারের বেশি লাফ খাইয়ে যদি খোলামুকুচি উপরে পৌঁছতে পারে তবেই সে হরেনের রেকর্ড ব্রেক করবে। সরল দিঘির পরেই ইট খোলার মাঠ। সেখানে থরে থরে সাজানো ইটের পাজার উপর প্রায় 10 মিনিট জিমন্যাস্টিক করে তারপর কোনাকুনিভাবে মাঠ পেরিয়ে সে বাড়ির খিড়কি দরজায় এসে পৌঁছায়। আজ সে মিত্তিরদের বাগানে এসে দেখল লজ্জাবতী লতাগুলো নেতিয়ে পড়ে আছে। এরকম হলো কেন? কেউ কি হেঁটে গেছে লতাগুলোর উপর দিয়ে? এ পথে তো বড় একটা কেউ আসে না। শিবুর আর ইচ্ছে করল না বাগানে থাকতে।
কেমন যেন একটা থমথমে ছমছমে ভাব। সন্ধেটা যেন আজ একটু তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কাকগুলো কি রোজই এত চেঁচায়, না আজ কোনো কারণে ভয় পেয়েছে? সরল দিঘির পারে বইগুলো হাত থেকে নামিয়ে রেখেই শিবুর মনে হলো আজ ব্যাঙবাজি করা উচিত হবে না। আজ বেশিক্ষণ বাইরে থাকাই তার উচিত নয়। থাকলে হয়তো বিপদ হবে। একটা বিরাট কি যেন মাছ দিঘির মাঝখানে ঘাই মেরে ঘপাত করে ডুবে গেল। শিবু বইগুলো হাতে তুলে নিল। ওপারের অশ্বত্থ গাছটায় বাদুরগুলি ঝুলে গাছটা একেবারে কালো করে দিয়েছে। একটু পরেই ওদের উড়ার সময় হবে। ফটিকদা বলেছে বাদুরের মাথায় কেন রক্ত ওঠে না, সেটা একদিন বুঝিয়ে দেবে। জামরুল গাছটার পেছনের ঝোপড়াটা থেকে একটা তক্ষত ডেকে উঠল, খোক্কস খোক্কস খোক্কস। শিবু বাড়ির দিকে রওনা দিল। ইটখোলার কাছাকাছি আসতেই সে দেখতে পেল জনার্দন বাবুকে। ইটের পাজাগুলোর হাত বিশেক দূরেই একটা কুল গাছ, তার পাশেই দুটো ছাগলছানা খেলা করছে। আর জনার্দন বাবু বই আর ছাতা হাতে এক দৃষ্টিতে ছাগল দুটোর খেলা দেখছেন। শিবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোনো শব্দ না করে একটা ইটের পাজার উপর উঠে দুটো ইটের মধ্যিখানের ফাঁক দিয়ে তার মাথাটা যত দূর যায় গলিয়ে জনার্দন বাবুকে দেখতে লাগলো। সে লক্ষ্য করল যে ছানাগুলোকে দেখতে দেখতে জনার্দন বাবু দুবার তার ডান হাতটা উপর করে ঠোঁটের নিচে বুললেন। জিভ দিয়ে জল না পড়লে মানুষ কখনো ওভাবে ঠোঁটের নিচটা মোছে না। তারপর শিবু দেখল জনার্দন বাবু ওৎপাতার মতো করে নিচু হলেন। তারপর হঠাৎ হাত থেকে বই ছাতা ফেলে দিয়ে খপ করে একটা ছাগলের বাচ্চাকে জাপটে ধরে কোলে তুলে নিলেন। আর সেই সঙ্গে শিবু শুনতে পেল ছাগলছানার চিৎকার আর জনার্দন বাবুর হাসি। শিবু এক লাফে ইটের পাজা থেকে নেমে আর এক লাফে আরেকটা পাজা টপকাতে গিয়ে হোঁচট খেয়ে চিংপটাং। কে ওখানে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠতে গিয়ে শিবু দেখে জনার্দন বাবু হাত থেকে ছাগল নামিয়ে তার দিকে এগিয়ে আসছেন। কে? শিবরাম? চোট পেয়েছ নাকি? ওখানে কি করছিলে? শিবু কথা বলতে গিয়ে দেখল তার গলা শুকিয়ে গেছে। তার ইচ্ছে করছিল উল্টে জনার্দন বাবুকে জিজ্ঞেস করে, আপনি ওখানে কি করছিলেন? আপনার কোলে ছাগল কেন? আপনার জিভে জল কেন? জনার্দন বাবু শিবুর কাছে এসে বললেন, ধরো আমার হাত ধরো। শিবু কোনো মতে হাত না ধরেই উঠে দাঁড়ালো। তোমার বাড়ি তো কাছেই না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই লাল বাড়িটা কি? হ্যাঁ স্যার। ও আমি চাই স্যার। ও কি রক্ত নাকি? শিবু দেখল তার হাঁটু ছড়ে গিয়ে সামান্য একটু রক্ত চুইয়ে পড়ছে। আর জনার্দন বাবু এক দৃষ্টে সেই দিকে চেয়ে রয়েছেন। আর তার চশমার কাচ দুটো জল জল করছে। আমি যাই স্যার। শিবু কোনো মতে বইগুলো খচমচিয়ে মাটি থেকে তুলে নিল। শোনো শিবরাম। জনার্দন বাবু এগিয়ে এসে শিবুর পিঠে একটা হাত রাখলেন। শিবুর বুকে কে যেন দুর্মুষ পিটতে লাগলো। তোমাকে একা পেয়ে ভালোই হয়েছে। একটা কথা তোমায় জিজ্ঞেস করব ভাবছিলাম। তোমার অঙ্কের ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে কি? আজ এত সহজ অঙ্ক ভুল হলো কেন? যদি কোনো অসুবিধা হয় তো ছুটির পর আমার বাড়ি এসো না, আমি তোমায় দেখিয়ে দেবক্ষণ। অঙ্কেতে যে ফুল মার্কস পাওয়া যায়, পরীক্ষায় ভালো করতে হলে অঙ্কেতে তো ভালো করতেই হবে। তুমি আসবে আমার বাড়ি? শিবু কোনো মতে দু পা পিছিয়ে জনার্দন বাবুর হাত পিঠ থেকে সরিয়ে নিয়ে ঢোক গেলে বলল, না স্যার, আমি নিজেই পারবো স্যার, কালই ঠিক হয়ে যাবে। বেশ, তবে অসুবিধে হলে বলো। আর আমাকে এত ভয় পাও কেন? এত ভয় পাও কেন? আমি কি রাক্ষস যে কামড়ে দেব? হ্যাঁ?
ইটখোলা থেকে এক দৌড়ে বাড়ি ফিরে এসে শিবু দেখল সামনের ঘরে হীরেন জ্যাঠা এসেছেন। হীরেন জ্যাঠা কলকাতায় থাকেন, মাছ ধরার খুব শখ। বাবার হীরেন জ্যাঠা প্রায়ই রবিবার রবিবার মাছ ধরতে যান সরল দিঘিতে। এবারও বোধহয় যাবেন, কেননা শিবু দেখল পিঁপড়ের ডিম দিয়ে মাছের চার বানানোও রয়েছে। শিবু আরও দেখল যে হীরেন জ্যাঠা এবার বন্দুক এনেছেন। সোনাপুরের ঝিলে নাকি চখা মারতে যাবেন বাবার হীরেন জ্যাঠা। বাবাও বন্দুক চালান, তবে হীরেন জ্যাঠার মতো অত ভালো টিপ নেই। রাত্রে খাওয়া দাওয়া করে সবার ঘরের দিকে বিছানায় শুয়ে শিবু ভাবতে লাগল, জনার্দন বাবু যে রাক্ষস সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তার মনে। ভাগ্যিস ফটিকদা তাকে সাবধান করে দিয়েছিল, না হলে আজকে ইটখোলাতেই হয়তো। শিবু আর ভাবতে পারল না। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ভোজুদের বাড়ি অব্দি স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে শিবুর পরীক্ষা, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়তে হয় তাকে। বাতি না নিভলে ওর আবার ঘুম আসে না। অবশ্যই চাঁদনি রাত না হলে আজ সে বাতি জ্বালিয়ে রাখত, কারণ তা না হলে বোধহয় তার ভয়ে ঘুমই আসতো না। মাও এখনো ঘরে আসেননি। বাবার হীরেন জ্যাঠা সবে খেতে বসেছেন, মা তাদের খাওয়াচ্ছেন। জানালার বাইরে জ্যোৎস্নার আলোয় চিকচিকে বেলগাছটার দিকে চেয়ে থাকতে থাকতে শিবুর ঘুম এসে গিয়েছিল। এমন সময় একটা জিনিস দেখে তার ঘুম ছুটে গিয়ে হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। দূর থেকে একটা লোক তারই জানালার দিকে এগিয়ে আসছে। লোকটা একটু কুজু, আর তার চোখে চশমা। চশমার কাচটা চাঁদের আলোয় চিকচিক করছে। জনার্দন বাবু? শিবুর গলা আবার শুকিয়ে এলো। জনার্দন বাবু পা টিপে টিপে বেল গাছটা পেরিয়ে ক্রমশ তার জানালার খুব কাছে এসে দাঁড়ালেন। শিবু তার পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে একটু যেন ইতস্তত করে জনার্দন বাবু ডেকে উঠলেন, শিবরাম আছো? এ কি, গলাটা এমন খোনা কেন জনার্দন বাবুর? রাত্রিরে কি তার রাক্ষসে ভাবটা আরো বেড়ে যায়? আবার ডাক এলো, শিবরাম। এবারে শিবুর মা দাওয়া থেকে বলে উঠলেন, ও শিবু, বাইরে কি ডাকছে যে? এর মধ্যে ঘুমিয়ে পড়লে নাকি? জনার্দন বাবু জানালা থেকে অদৃশ্য হয়ে গেলেন। মিনিট খানেক পর শিবু তার গলা শুনতে পেল। শিবরাম তার জ্যামিতির বই ইটখোলায় ফেলে এসেছিল। কাল আবার রবিবার তো, স্কুলে দেখা হবে না, আর ও তো আবার সকালে উঠে পড়বে, তাই। তারপর কিছুক্ষণ বিড়বিড় ফিস ফিস কি কথা হলো শিবু শুনতে পেল না, শুধু শেষটায় শুনল বাবার কথা। হ্যাঁ, তা যদি বলেন সে তো ভালোই, আপনার ওখানেই না হয় পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে। শিবুর ঠোঁট নড়ল না, গলা দিয়ে আওয়াজ বেরোলো না, কিন্তু তার মন চিৎকার করে বলতে লাগলো, না না না, আমি যাব না, কিছুতেই যাব না। তোমরা কিছু জানো না, উনি যে রাক্ষস, গেলেই যে আমায় খেয়ে ফেলবেন। পরদিন রবিবার হলেও শিবু সকালেই চলে গেল ফটিকদার বাড়ি। কত কি যে বলার আছে ফটিকদাকে। ফটিকদা তাকে দেখেই বলল, স্বাগতম। তোর বাড়ির কাছে কিছু ফণিমনসা আছে না? আমায় কিছু এনে দিস তো, দা দিয়ে কেটে। একটা নতুন রান্না মাথায় এসেছে। শিবু ধরা গলায় বলল, ফটিকদা? কি? তুমি যে বলেছিলে না জনার্দন বাবু রাক্ষস? কে বলল? তুমিই তো বললে। মোটেই না, তুই আমার কথাগুলো লক্ষ্য করিস না। কেন? আমি বললাম তুই জনার্দন বাবুর দাঁতগুলো লক্ষ্য করিস, তারপর তুই এসে বললি তার কুকুরের দাঁতগুলো বড় বড়। তারপর আমি বললাম ওরকম কুকুরের দাঁত রাক্ষসেরও হয় বলে শুনেছি। তার মানে কি জনার্দন বাবু রাক্ষস? তাহলে উনি রাক্ষস নন? তা তো বলিনি। তবে? ফটিকদা দাওয়া থেকে উঠে একটা মস্ত হাই তুলে বলল, তোর জেঠাকে যেন দেখলাম আজ। মাছ ধরতে এসেছেন বুঝি? ছিপ দিয়ে বাঘ ধরেছিল একবার ম্যাককার্ডে সাহেব, সে গল্প জানিস?
শিবু মরিয়া হয়ে বলে উঠল, ফটিকদা, কি আজেবাজে বকছো তুমি? এদিকে জনার্দন বাবু যে সত্যি রাক্ষস। আমি জানি তিনি রাক্ষস। আমি অনেক কিছু দেখেছি আর শুনেছি। তারপর শিবু গত দুদিনের ঘটনা ফটিককে বলল। ফটিক সব শুনে টুনে গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তা তুই এ ব্যাপারে কি করবি, কিছু ঠিক করেছিস? তুমি বলে দাও না ফটিকদা, তুমি তো সব জানো। ফটিক মাথা হেড করে ভাবতে লাগলো। শিবু ফাঁক পেয়ে বলল, আমার বাড়িতে এখন একটা বন্দুক আছে। ফটিক দাঁত খিচিয়ে উঠল, তোর যেমন বুদ্ধি! বন্দুক আছে তো কি হয়েছে? বন্দুক দিয়ে রাক্ষস মারবি? গুলি রিবাউন্ড করে এসে যে মারছে তার গায়ে লাগবে, তাই বুঝি? আজ্ঞে হ্যাঁ, বুক সুন্দর। তাহলে? শিবু গলা মিহি হয়ে আসছিল। তাহলে কি হবে ফটিকদা? আমাকে যে আবার বাবা আজ থেকে... মেলা বকিসনি, বকে বকে কানের চিংড়ে নড়িয়ে দিলি। প্রায় 2 মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল, যেতেই হবে। কোথায়? জনার্দন বাবুর বাড়ি। সে কি? ওর কুষ্টিটা জানতে হবে। আমি এখন শিওর নই, কুষ্টি দেখলে সব বেরিয়ে যাবে। বাক্স প্যাটটা ঘাটলে কুষ্টিটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু তুই থাম, আগে প্ল্যানটা তো শোন। আমরা দুজনে যাব দুপুরবেলা। আজ রোববার, লোকটা বাড়ি থাকবে। তুই বাড়ির পেছন দিকটায় গিয়ে জনার্দন বাবুকে ডাকবি। বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসেছিস। তারপর 2-একটা আজে বাজে বকে লোকটাকে আটকে রেখে দিবি। আমি সেই ফাঁকে বাড়ির সামনের দিক দিয়ে ভেতরে গিয়ে কুষ্টিটা বের করে নিয়ে আসব। তারপর তুই এদিক দিয়ে পালাবি, আমি ওদিক দিয়ে পালাবো। ব্যাস। তারপর? শিবুর যে প্ল্যানটা খুব ভালো লেগেছিল তা নয়, কিন্তু ফটিকদার উপর নির্ভর করা ছাড়া তো আর কোনো রাস্তাই নেই। তারপর তুই বিকেলে আবার আমার বাড়ি আসবি। আমি ততক্ষণে কুষ্টিটা দেখে কিছু পুরনো পুঁথিপত্র ঘেটে একেবারে রেডি থাকব। যদি দেখি জনার্দন বাবু সত্যিই রাক্ষস, তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে, তুই ঘাবড়াস না। আর যদি দেখি রাক্ষস নয়, তাহলে তো আর ভাববার কিছুই নেই। ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে। শিবু তাই খাওয়া দাওয়া করে গিয়ে ফটিকের বাড়ি হাজির হয়। মিনিট 5 পর ফটিকদা বেরিয়ে এসে বলল, আমার হুলুটার আবার নস্যের বাতেক হয়েছে, ঝামেলা কি কম? শিবু লক্ষ্য করল ফটিকদার হাতে 1 জোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘণ্টা। ঘণ্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল, এটা তুই রাখ, বিপদ হলে বাজাস, আমি এসে তোকে বাঁচাবো। পোপাড়ার একেবারে শেষ মাথায় দোলগোবিন্দদের বাড়ির পরেই জনার্দন মাস্টারের বাড়ি। একা মানুষ, বাড়িতে চাকর পর্যন্ত নেই। বাইরে থেকে বাড়িতে যে একটা রাক্ষস আছে সেটা বুঝবার কোনো উপায় নেই। কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিকদা আলাদা হয়ে গেল। বাড়ির পিছনে পৌঁছে শিবু বুঝল যে তার আবার গলা শুকিয়ে আসছে। জনার্দন বাবুকে ডাকতে গিয়ে তার যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়। বাড়ির পেছনে পাঁচিল, তার গায়ে একটা দরজা, আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ। গাছের আশপাশ আগাছার জঙ্গলে ভরা। শিবু পা টিপে টিপে এগিয়ে গেল। আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদার সব ভণ্ডুল হয়ে যাবে। আর একটু বেশি সাহস পাবার জন্য শিবু পেয়ারা গাছটায় একটা হাত দিয়ে ভর করে মাস্টার মশাই বলে ডাকতে যাবে। এমন সময় খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে একটা কালভৈরবী লতার ঝোপের ভিতর একটা গিরগিটি চলে গেল। আর গিরগিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশেই সাদা সাদা কি যেন পড়ে রয়েছে। একটা বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটা ফাঁক করতেই শিবু দেখল, সর্বনাশ, এই যে হাড়, জন্তুর হাড়। কি জন্তু? বিড়াল না কুকুর না ছাগল? কি দেখছ ওখানে শিবরাম? শিবুর শির দ্বারায় একটা বিদ্যুৎ খেলে গেল।
সে পিছন দিকে দেখল জনার্দনবাবু খিড়কি দরজা ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। কিছু হারিয়েছে নাকি? না স্যার, আমি। তুমি কি আমার কাছেই আসছিলে? তাহলে পেছনের দরজা দিয়ে কেন? এসো, ভেতরে এসো। শিবু পৌঁছতে গিয়ে দেখল তার একটা পা লতায় জড়িয়ে গেছে। আমার আবার কাল থেকে একটু সর্দি জ্বর হয়েছে। রাত্রে আবার তোমার বাড়ি গেলাম তো, তুমি তখন ঘুমোচ্ছিলে। শিবুর এত তাড়াতাড়ি পালানো চলবে না। ওদিকে ফটিকদার যে কাজ শেষ হবে না, মাঝখান থেকে হয়তো সে ধরাই পড়ে যাবে। একবার মনে হলো ঘন্টাটা বাজাবে, তারপর মনে হলো এখনো তো সত্যি করে তার বিপদ কিছু হয়নি, ফটিকটা হয়তো রেগেই যাবে। তুমি নিচু হয়ে কি দেখছিলে বলো তো? শিবু চট করে কোনো উত্তর পেল না। জনার্দনবাবু এগিয়ে এসে বললেন, জায়গাটা বড় ময়লা, ওদিকে না যাওয়াই ভালো। ভুলো কুকুরটা কোথাকে মাংসের হাড় গড়ে এনে ফেলে ওখানে। একবার ভাবি ধমক দেব, কিন্তু পারি না। আমার আবার জন্তু জানোয়ার ভীষণ ভালো লাগে কিনা। আর দেরি নয় শিবু, আজ থাক, কাল আসবো বলে উল্টোমুখ হয়ে এক দৌড়ে মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে, নীলুর বাড়ি, কার্তিকের বাড়ি, হরেনের বাড়ি পেরিয়ে একেবারে সাবুদের পোড়াবাড়ির গেটের ব্রোয়াকে এসে বসে হাফ ছাড়ল। আজকের ব্যাপারটা সে কোনোদিন ভুলবে না। তার যে এত সাহস হতে পারে সে নিজেই ভাবতে পারেনি। বিকেল হতে না হতে শিবু ফটিকের বাড়ি হাজির হলো। না জানি কুষ্টি থেকে কি বার করেছে ফটিকটা। শিবুকে দেখেই ফটিক মাথা নাড়ল। সব গোলমাল হয়ে গেছে রে। কেন ফটিকদা, কুষ্টি পাওনি? তা পেয়েছি। তোর অঙ্কের মাস্টার যে রাক্ষস, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু রাক্ষস নয়, পিরিন্দি রাক্ষস। সাংঘাতিক ব্যাপার। এরা পুরোপুরি রাক্ষস ছিল 350 পুরুষ আগে, কিন্তু এত তেজ যে এক একটা হাফ রাক্ষস এখনো বেরিয়ে পড়ে এদের মধ্যে। পুরো রাক্ষস তো এখন সভ্য দেশে কোথাও নেই। এক আছে আফ্রিকার কোনো অঞ্চলে, আর ব্রাজিল, বর্নিও এইসব জায়গায়। তবে হাফ রাক্ষস এখনো কচিত কদাচিৎ সভ্য দেশে পাওয়া যায়। জনার্দনবাবু ওই ওদের মধ্যে একজন। তাহলে গোলমাল কেন? শিবুর গলাটা একটু কেঁপে গেল। ফটিকদা হাল ছেড়ে দিলে সে চোখ অন্ধকার দেখবে। তুমি যে সকালে বললে তোমার ব্যবস্থা জানা আছে। আমার জানা নেই এমন জিনিস নেই। তবে? ফটিকদা একটু গম্ভীর হয়ে গেল। তারপর বলল, মাছের পেটে কি থাকে? এই রে, ফটিকদার আবার পাগলামি আরম্ভ হয়েছে। শিবু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফটিকদা, রাক্ষসের কথা হচ্ছিল, তুমি আবার মাছ আনলে কেন? কি থাকে? ফটিক গর্জন করে উঠল। পটকা। ফটিকদার গলা শুনে শিবুর রীতিমতো ভয় লাগতে আরম্ভ করেছিল। তোর মাথা! এত কম বিদ্যে দিয়ে তো তুই বকের বকলসটাও লাগাতে পারবি না। শোন, 2.5 বছর বয়সে একটা স্লোন শিখেছিলাম, এখনো মনে আছে। নরকে বানর কিংবা অন্য জানোয়ার, জেনে রাখো হৃৎপিণ্ডে রহে প্রাণ তার। রাক্ষসের প্রাণ যেন মৎস্যের ওদরে, সেই হেতু রাক্ষস সহজে না মরে। তাই তো শিবু তো কত রূপকথার গল্পে পড়েছে মাছের পেটে রাক্ষসের প্রাণ। এটা তো তার মনে হওয়া উচিত ছিল। শ্লোকটা আউড়ে ফটিক বলল, দুপুরে যখন গেলি ওর বাড়ি, জনার্দন রাক্ষসকে কেমন দেখলে? বলল সর্দি জ্বর হয়েছে। হবেই তো। ফটিকদার চোখ জল জল করে উঠল। হবে না? প্রাণ নিয়ে টানাটানি যেই কাতলা উঠেছে ছিপে, অমনি জ্বর, এ তো হবেই। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামচে ধরে ফটিকদা বলল, এখনো সময় আছে। তোর জ্যাঠা এই 1/2 ঘন্টা আগে সরল দিঘির ওই আধমনে কাতলাটা ধরে নিয়ে বাড়ি ফিরছে। আমি দেখেই আন্দাজ করেছি
যে ওটার পেটের মধ্যেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখন জ্বরের কথাটা শুনে আরো শিওর মনে হচ্ছে ওই মাছটাকে চিরে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজে হবে না, তোরই উপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতে আমার ঘাম ছুটছে। ঘণ্টাখানেক পরে শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আদমনে কাতলাটাকে বেঁধে সেটাকে হিচড়ে হিচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকের বাড়ির সামনে এসে হাজির হলো। ফটিক বলল, কেউ জানতে পারেনি তো? শিবু বলল, না, বাবা চান করছিলেন, জেঠামশাই শ্রীনিবাসকে দিয়ে দলাই মলাই করাচ্ছিলেন, আর মা সন্ধে দিচ্ছিলেন। নারকলের দড়ি খুঁজতে দেরি হলো, আর ও যা ভারী, কুছ পরোয়া নেই, মাসল হবে। ফটিক মাছ নিয়ে ভিতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিকদার, ওর জন্যই বোধ হয় শিবু এই যাত্রা রক্ষা পাবে। হে ভগবান, জনার্দন রাক্ষসের প্রাণটা যেন থাকে মাস্টার পেটে। মিনিট 10 পরে ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, নে, এটা হাতছাড়া করবি না কখনো। রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি। স্কুলে যাবার সময় প্যান্টের বা পকেটে নিয়ে নিবি। এটা হাতে থাকলে রাক্ষস, কেঁচু আর হামানদিস্তায় গুড়িয়ে ফেললে রাক্ষস ডেট। আমার মতো গুরুবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট। কারণ অনেক সময় দেখা গেছে পিরিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর থেকে পুরো মানুষ হয়ে গেছে। তোর জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে হাতের তেলোর দিকে চেয়ে দেখল একটা ভিজে ভিজে মিশ্রির দানার মতো পাথর নতুন ওঠা চাঁদের আলোয় চকচক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরল। পিছন থেকে ফটিকদা বলল, হাতে আষ্টে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস, আর বোকা সেজে থাকিস, নইলে ধরা পড়ে যাবে। পরদিন অঙ্কের ক্লাসে জনার্দনবাবু ঠিক ঢোকবার আগে একটা হাঁচি দিলেন, আর তারপরেই চৌকাঠে ঠোক্কর খেয়ে তার জুতোর শুকতলা হা হয়ে গেল। শিবুর বাঁ হাত তখন তার প্যান্টের বা পকেটের ভেতর। ক্লাসের শেষে শিবু অনেকদিন পরে অঙ্কে 10-এ 10 পেল।